আমি এবারের পরিবর্তনের ফলে আমরা কোন দিকে যাচ্ছি নাকি আগের পথে যাচ্ছি সেটি জানবো। তার আগে প্রফেসর মতিনুর রহমান, আপনাকে জানতে চাই যে গত দুদিনে আমরা দেখলাম জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষ ধাপে এসে এখন ঐকমত্য চূড়ান্ত করে জুলাই সনদের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়ার যেই প্রচেষ্টা চলছে, সেখানে এসে বাধাগ্রস্ত হচ্ছে নতুন করে বিভক্তি। এবং এই বৈঠকগুলোতে গতকাল এবং আজকে দুভাগে তো ভাগ হয়ে গেছে। এক পক্ষ আরেক পক্ষকে অভিযুক্ত করছে, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদেরকে বেশি সময় দেওয়া হচ্ছে এবং সেটা নিয়ে ওয়াকআউটও হচ্ছে। তার মানে ঐকমত্য কমিশনের মধ্যে মতবিরোধ, এখানে পার্লামেন্ট নাই তো, জি, এটা ওয়াকআউট, এইটি একটা মিনি পার্লামেন্ট হয়ে গেছে আর কি। তো এই চর্চাটা কি, যেটা রিপন ভাই বললেন যে একটা গণতান্ত্রিক চর্চা পার্লামেন্টের বিকল্প হিসেবে, এরকম নাকি এই যে পরিবর্তিত পরিস্থিতি, মানে লন্ডন বৈঠক পরবর্তী পরিস্থিতির নেতিবাচক প্রভাব এটা? ধন্যবাদ নাজুল ভাই, এবং সেই সাথে আমার সাথে বিজ্ঞ একজন সহালোচক আমার শ্রদ্ধাভাজন রিপন ভাই এবং গ্লোবাল টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার এই প্রশ্নের উত্তরে আমি এভাবে একটু প্রশ্নের উত্তর দিতে চাই। দেখুন, আমি আশাবাদী এই কারণেই যে বয়কট করুক অথবা প্রতীকী বয়কট করুক না কেন, বা যতগুলো বিতর্কই তৈরি হোক না কেন, যেটা আপনি বলছিলেন, আমি এই জায়গাতে আশাবাদী। আমি মনে করি দিন শেষে ঐক্যমত প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এখন আপনি দ্বিতীয় দফায় একটি রাজনৈতিক দল জামাত ইসলাম তারা প্রতীকী বয়কট করেছেন, বা এনসিপি নতুন করে একটা ইস্যু তুলেছেন, যেটা আপনি বলেছেন পেশাজীবীদেরকে এখানে সম্পৃক্ত করা। এগুলো হচ্ছে কি নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এই লন্ডন বৈঠকের আগে অনেকগুলো ইস্যু কিন্তু সামনে নিয়ে আসা হয়েছে। লন্ডন বৈঠকের পর যখন বাংলাদেশের মানুষের ভিতরে একটা স্বস্তি এবং এক ধরনের স্থিতিশীলতা যখন মোটামুটি সমাজে বিরাজমান, তখন আরও কিছু নতুন ইস্যু এখানে আসবে। এবং এটাকে আমি স্বস্তি স্থিতিশীলতাটা কি রাজনীতিক মহলের একটি অংশে না, আমি মনে করি আরেকটি অংশ তো আমরা অস্থিতিশীলতা, অসন্তোষ, আমি সামগ্রিকভাবে জনগণের কথা বলছি। আমি রাজনৈতিক দলের চাইতে মনে করছি জনগণ যারা এই রাষ্ট্রের মালিক, কিন্তু জনগণ যে স্বস্তিতে আছে তার নমুনা লক্ষণ প্রমাণ কি দেখছি? আমি সেই জায়গায় আসছি। তাদের ভিতরে এক ধরনের স্বস্তি আমার কাছে মনে হচ্ছে, আমার বিবেচনায়। এখন যে ইস্যুগুলো নিয়ে আসছে, এটা দুটি ইস্যু আমি মনে করি, দুটো প্রেক্ষাপটে। একটি হচ্ছে লন্ডন বৈঠকে জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে বৈঠকটি, এটি হয়তো কিছু কিছু রাজনৈতিক দল মনে করছে লন্ডনে গিয়ে এটা বৈঠক করা দরকার কি, এটা আসছে প্রসঙ্গক্রমে। এবং সেখানে আপনার যেটি নিয়ে অনেক রাজনৈতিক দল কিছু কথা তুলেছেন, আমি মনে করি যে এখানে বেসিক্যালি একটা বার্গেনিং পয়েন্ট নিয়ে আসার জন্য, বার্গেনিং করার জন্য, অর্থাৎ কে কারভাবে কতটুকু তার রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে কতটুকু অর্জন করতে পারে, সেটির একটা পর্ব এখন চলতেছে। যেটা আপনি বলছেন যে রাজনৈতিক এই যে ঐক্যমতের জায়গায় কিছু বিতর্ক তৈরি হচ্ছে, আমি বিতর্ক মনে করি না, আমি মনে করি এখানে এক ধরনের বার্গেনিং চলতেছে। যেমন এনসিসি যেটা বলা হয়েছে যে ন্যাশনাল এই যে আপনার কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা যার মাধ্যমে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্টের সাংবিধানিক পোস্টগুলো তো বিশেষ করে, এটি ধরে নিয়েছে যে একটা অন্যান্য অপরাপর রাজনৈতিক দল তারা ধরে নিয়েছে যে বড় রাজনৈতিক দলগুলো হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসবেন, সুতরাং এটি যদি বার্গেনিং করে ওই জায়গাগুলোতে তারা উত্তরণ ঘটাতে পারে, তো যেটি বলা হচ্ছে যে স্বৈরাচারী ব্যবস্থার যে জায়গায়। কিন্তু স্বাভাবিকভাবে আপনি কি সকল সংস্কার, সকল কার্যক্রম, সব রাজনৈতিক দল যদি একমত না হয়, বিশেষ করে বড় বড় স্টেক হোল্ডার যারা, তাহলে আপনি কি ঐক্যমতে পৌঁছতে পারবেন? সম্ভব নয়। তো সুতরাং আমার মনে হয় যে এই জায়গাতে এটি যথার্থই, কারণ ওভারনাইট অনেক কিছু পরিবর্তন করা সম্ভব নয়। তারপর আমি মনে করি সাংবিধানিক পোস্টগুলোতে সেখানে ধরেন আমরা এনসিসি আলোচনাটা আসবো, তার আগে আমি বলছি যে এই নতুন বাস্তবতা যেটি আমরা দেখছি, এটি কি কেবলই লন্ডন বৈঠকের প্রভাব, নাকি ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে আলোচনা করে করে যে জায়গায় এসছে, এখন চূড়ান্ত হওয়ার কথা, যেগুলোতে দ্বিমত আছে সেগুলোতে একমত হওয়ার কথা, সেখানে এসে হঠাৎ করে বিভক্তি বেড়ে যাচ্ছে কেন? তাহলে এই বিভক্তি বেড়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে যারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায় এবং তাদেরই একটা অংশ এই নতুন নতুন ইস্যু তৈরি করে নির্বাচনকে আবার অনিশ্চিত দিকে নিয়ে যাওয়া। আমি মনে করি এই জায়গাতে, কারণ এখানে সরকারের পক্ষ থেকে কিছু নমনীয়তা এবং দুর্বলতা আমি লক্ষ্য করছি। কারণ শুরু থেকেই, কারণ সরকার যেটি আপনি উল্লেখ করেছেন, দেখুন সকল রাজনৈতিক দলকে, স্টেক হোল্ডারকে যখন আপনি ঐক্যমত কমিশনে ডাকবেন একটা ডায়লগের মধ্য দিয়ে, সেখানে যে জিনিসটা আসবে সেটি হচ্ছে যে সব রাজনৈতিক দল তো একমত হবেন না সব বিষয়ে,
কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের তো নিজস্ব কিছু এজেন্ডা থাকে এবং তার নিজস্ব কিছু ইডিওলজি থাকে, সেই বিষয়গুলো তো নিশ্চয়ই তারা দেখবেন। এখানে আপনি দেখেন যে এই কথাগুলো কিন্তু কেউ নিয়ে আসছে না, ঐক্যমত কমিশন আসছে না, রাজনৈতিক দলগুলো আনে নাই। সেটি হচ্ছে বিগত দিনে যে 3টি নির্বাচন হয়েছে, বিশেষ করে আমি 2018 এবং 24-এর নির্বাচন, এই নির্বাচনে আপনি দেখবেন যে একটা ম্যানুফ্যাকচার নির্বাচন হয়েছে যেখানে আমলা এবং কিছু মিডিয়াও এর সাথে সরাসরি ইনভলভ ছিল। এটি কি এই জায়গা থেকে সংস্কার করতে পেরেছে? আপনি প্রশাসনিক সংস্কারের একটা উদ্যোগ গ্রহণ করেছে, সরকার কিন্তু ওই জায়গায় তার বেশি দূর আগাতে পারে নাই। তাহলে আপনি রাজনীতি শুধুমাত্র নয়, কারণ রাজনীতি পতিত সরকার তো সরাসরি তার ভোটগুলো করে দিয়েছে কিন্তু প্রশাসনিক দায়িত্বে যারা ছিল, অর্থাৎ একেবারে সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত, আপনি তাদেরকে কি সংস্কারের আওতায় নিয়ে আসতে পারছেন? সুতরাং আমি যেটা মনে করি যে সংস্কারের সুপারফিশিয়াল কিছু পদক্ষেপ আপনি নিলেন, কিন্তু প্র্যাকটিক্যালি এই ঘটনাটি কোন জায়গায় গিয়ে ঘটবে, এটির বাস্তবায়ন কিভাবে হবে, যে জায়গাটিতে আটকে যাচ্ছে, এগুলো কি তো বলা হচ্ছে মৌলিক সংস্কার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার। জি না, রাষ্ট্র কি প্রয়োজন নাই? না, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে তো মোরলেস আমি যতটুকু দেখেছি প্রায় 80 থেকে মোর দেন 80% সকল রাজনৈতিক দল কিন্তু ঐক্যমত পৌঁছেছেন। তা আপনি যদি 100% ঐক্যমত পৌঁছবে তারপরে আপনি নির্বাচনে যাবেন, এটি কিন্তু আমার মনে হয় যে এক ধরনের নির্বাচনকে প্রলম্বিত করার একটি কৌশল, অপকৌশল আমি মনে করি। যারা বিলম্বিত করতে চায় আপনি বলছেন, তারা এটাতে একমত হলো না, আপত্তি জানালো, তাহলে ঐক্যমত কিভাবে হবে? জুলাই চার্টার, জুলাই সনদ ঘোষণা, এগুলো কিভাবে? না, সে আপনি 100% ঐক্যমত হবে এটা আপনি আশা করেন কিভাবে? আমি তো ব্যক্তিগতভাবে আশা করি না। আমি মনে করি যে মোরলেস আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, তাহলে আপনি ওখানে যদি 100টা রাজনৈতিক দল অংশগ্রহণ করে 100টা একমত হবেন এমনটি আমি ব্যক্তিগতভাবে আশা করি না। আমি মনে করি সংখ্যাগরিষ্ঠ দলগুলো যারা জনগণকে রিপ্রেজেন্ট করে, জনগণের ভ্যানগার্ড হিসেবে যারা কাজ করে, তারা ঐক্যমত আসছেন কিনা। আপনি সবগুলো রাজনৈতিক দলকে একই কাতারে নিয়ে এসে যদি মনে করেন 100তে একমত হয়েছে, এটি আমার কাছে মনে হয় অ্যাবসার্ড, কারণ এটি কখনোই সম্ভব নয়। যদি সেটা সরকার করতে পারেন বা সরকারের তার ক্যারিজমেটিক ক্যাপাসিটি দিয়ে করতে পারেন, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, সেটা তো আমাদের জন্য নিঃসন্দেহে জনগণ হিসেবে আমাদের জন্য ভালো। ঐক্যমত হয়নি এই অজুহাতে যদি নির্বাচন আরো অনিশ্চিত হয়ে পড়ে, সেটি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ চরমভাবে। সেখানে এই কমিশন এবং সরকারের তাহলে কি ভূমিকা হওয়া উচিত? আমি দেখুন, আমি এই জায়গাতে আরেকটু কথা বলি। দেখেন, আপনি উল্লেখ করেছেন যে জামাতকে বেশি ফ্লোট দেওয়া হচ্ছে, এই নিয়ে সিপিপি কিন্তু একটা প্রতিবাদ করেছে। তার মানে একটা জিনিস হচ্ছে যে আপনি ছোট ছোট ইস্যুগুলোকে কিন্তু বড় করে দেখানো হচ্ছে, যে কাকে বেশি ফ্লোট দেওয়া হচ্ছে, কাকে কোন জায়গায় বৈঠক হচ্ছে। এই জিনিসগুলো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, বিএনপিকে বেশি কথা বলতে দেওয়া, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া, তাদের দিকে বেশি মনোযোগ দেওয়া, এই ধরনের প্রশ্ন তুলে। দেখুন না, কিন্তু ঐক্যমত্য কমিশনের এই বৈঠক তো অনেক দিন চলেছে, 3.5 মাস এক পর্ব চলেছে, দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে, আগে তো এই ধরনের প্রশ্ন ওঠে নাই। না, এমনও তো হয়েছে যে অনেক রাজনৈতিক দলকে 16টা রাজনৈতিক দলকে একসাথে রেখেছে, আবার 2-3টা রাজনৈতিক দলকে আরেকদিন রেখেছে। তাহলে এই 16 জন রাজনৈতিক দল যারা প্রধান, তারা তো একটা প্রশ্ন তুলতে পারেন, আমাদেরকে 16 জন একসাথে ডাকলেন আর 2-3 জনকে একসাথে ডাকলেন, এটা নিয়ে তার আপত্তি। এই আপত্তি যদি কোনো রাজনৈতিক দল, কোনো নেতৃবৃন্দ তোলে, যারা রাজনীতি করেন, যারা জনগণকে নিয়ে রাজনীতি করেন, জনগণের সেবার জন্য রাজনীতি করেন, দেশের জন্য, আমি মনে করি যে এটি আসলে জনগণ খুব স্বাভাবিকভাবে মানে বৈষম্য করা হচ্ছে বা বিরূপ আচরণ করা হচ্ছে, এই অভিযোগ আগে একদিকের হতো, এখন অন্য দিকের হচ্ছে। শুনুন, প্রত্যেকটা রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে নাজমুল ভাই। দায়িত্বশীল আচরণ জনগণ প্রত্যাশা করে, অর্থাৎ ছোট ছোট স্থূল জিনিসকে যদি আপনি বড় করে দেখেন, তাহলে জনগণ মনে করবে যে আসলে জনগণের যে জন্য আপনি রাজনীতি করেন, এই দায়িত্বশীলের জায়গা থেকে রাজনৈতিক দলকেও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি মনে করি যে ঐক্যমত কমিশন এবং প্রধান যে উপদেষ্টা সহ যে সরকার, আমি মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার ব্যক্তিগত বিশ্বাস থেকে বলি, সেটি হচ্ছে যে লন্ডন বৈঠকের পর আমি ব্যক্তিগত আশাবাদী যে নির্বাচনের যে শিডিউলটা, মোটামুটি একটা রাফ শিডিউল যেটি ঘোষিত হয়েছে বা যেটি নিয়ে কথা হয়েছে, হ্যাঁ হয়েছে, এবং সেটা প্রাসঙ্গিকভাবে, এটি নিয়ে কিন্তু কেউ আপত্তি করেছে আমার কাছে মনে হয় নাই। আর ইস্যুগুলো নিয়ে যেটি আসছে, এটি আমি মনে করি বার্গেনিং এর একটা জায়গা। ছোট্ট করে বিরতিতে যাব। জামাত বলছে ওই বৈঠকের পরে যৌথ ঘোষণা সরকারের নিরপেক্ষতা হারিয়েছে। যদি ভিন্ন ভিন্ন ঘোষণা হতো, তাহলে ওই ঘোষণার মধ্যে যদি ডিফারেন্স থাকতো, তখন সেটা নিয়েও কিন্তু জনগণের মধ্যে একটা শঙ্কা এবং রাজনৈতিক দল সমালোচনা করতো। আমি মনে করি যৌথ ঘোষণা এখানে কোনো সমস্যা নয়। আপনি দেখবেন যে কোনো একটি ঘটনার পেছনে আসলে আমরা আউটপুটটা কীভাবে পেয়েছি। আমরা যদি ভালো একটা ফল পেয়ে থাকি, তাহলে সেটিকে সামনে রেখে ছোট ছোট ইস্যুগুলোকে যদি বড় করে দেখানো হয়, তাহলে বুঝতে হবে যে সেখানে দায়িত্বশীল আচরণ রাজনৈতিক দলগুলো করছে না। আমি এখানে বড় একটা ফল পেয়েছি, সেটি হচ্ছে বড় রাজনৈতিক দল হিসেবে, বড় স্টেক হোল্ডার হিসেবে বিএনপির যিনি প্রধান, মানে ডিফ্যাক্টো প্রধান, ওনার সাথে তো প্রধান উপদেষ্টার কোনো দিন সাক্ষাৎ হয় নাই।
এবং বিএনপি চেয়ারম্যানের সাথে কিন্তু সাক্ষাৎ হয় নাই তার শারীরিক অসুস্থতার কারণে। বিএনপির অন্যান্য অপরাপর নেতাদের সাথে বৈঠক হয়েছে, তাহলে অন্য রাজনৈতিক দলের সবার প্রধানের সাথে কিন্তু বৈঠকটা হয়েছে। সেখানে লন্ডনে যাওয়ার পরে যদি প্রফেসর ইউনূস সাহেব ওখানে সাক্ষাৎটা করেন, এখানে আপত্তি জানাচ্ছে জামাত এবং এনসিপি বৈঠক না, বৈঠকের পরে যৌথ ঘোষণা যেমনটি আগে হয় নাই। আমি মনে করি এটি অযৌক্তিক, এবং আমি মনে করি রিপন ভাইয়ের কাছে শুনবো একটা আমি বলি এটা আমি যৌক্তিক এই কারণেই যে যৌথ ঘোষণার মধ্য দিয়ে মানুষের মধ্যে কিন্তু কোন বিভ্রান্তি তৈরি হয় নাই। যদি ভিন্ন ভিন্ন ঘোষণা আসতো তাহলে সেই বিভ্রান্তিটা কিন্তু তৈরি হতে পারতো। সুতরাং এটি আমি মনে করি বিরোধিতার জন্য বিরোধিতা, রাজনৈতিক দল তাদের নিজেদের বার্গেনিং ইস্যুটাকে আরো বেশি শক্ত করার জন্য কথা বলছে।